আজ যে ঘটনা বলব সেটা অনেক আগের। সালটা আনুমানিক ২০১২। ঘটনাটা ঘটে আমার এক আঙ্কেলের সাথে। পরে আমি আমার নানুর থেকে ঘটনাটা জেনেছিলাম। তাহলে শুরু করা যাক। একদিন আমার আঙ্কেল, খালু আমার নানু বাড়িতে বেড়াতে আসেন। সেদিন পাশের একটা গ্রামে নাচগানের আয়োজন ছিল। আমার সেই আঙ্কেলের আবার নাচগানের প্রতি খুব আকর্ষণ ছিল। তো সেদিন তিনি বিকেলে চলে যান অনুষ্ঠান দেখতে। তারপর অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত ১টা বেজে যায়। সে সময় গ্রামে রাত ১টা মানে অনেক রাত। সকলেই ঘুমের দেশে তলিয়ে যায়। আঙ্কেলের সাথে আর কেউ না থাকায় তিনি একাই বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেন। বিলের উপর দিয়ে একটা কাঁচা রাস্তা দিয়ে নানুর বাড়ি যেতে হয়। সেদিক দিয়ে যেতে হলে অনেক সময় লাগে। একে অনেক রাত হয়ে গেছে, তাই তিনি রাস্তা দিয়ে না গিয়ে সময় বাঁচাতে বিল দিয়ে যান। গ্রীষ্মকাল হওয়ায় বিলের সব ধান কেটে ফেলা হয়েছিল। পুরো বিল ফাঁকা ছিল। আঙ্কেলের কাছে কোনো টর্চ ছিল না। তবে সেদিন সুন্দর চাঁদের আলো ছিল। তাই চলতে কোনো সমস্যা হচ্ছিল না। আঙ্কেল একটা সিগারেট খেতে খেতে যাচ্ছিলেন। বিলটার মাঝখানে ছিল একটা বাগান। আর সেখানে ২-৩টা কবর ছিল। তো যখন তিনি সেই বাগানটা পার হয়েছেন তখন পেছন থেকে কেউ আঙ্কেলের উদ্দেশ্যে ডাক দেয়। তখন আঙ্কেল পেছন দিকে ফিরে তাকান আর দেখতে পান ২টা মেয়ে। চাঁদের আলো তাদের মুখে এসে পড়েছে। আঙ্কেল কিছুক্ষণ মেয়েগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন, কারণ এর আগে কখনো অমন সুন্দর মেয়ে তিনি দেখেননি। মেয়েগুলোর পরনে ছিল শাড়ি। মেয়ে দুটো ইশারায় আঙ্কেলকে হাতের সিগারেটটা ফেলে দিতে বলে। তারপর আঙ্কেলও তাদের কথামতো সিগারেট ফেলে দেন। তারপর মেয়েগুলো আঙ্কেলের কাছে আসে আর হাতে হাত মেলানোর জন্য হাত বাড়ায়, আর আঙ্কেলও তখন হাতে হাত মেলায়। তখন যেন তিনি তার নিজের মধ্যে ছিলেন না। তিনি অনুভব করলেন মেয়ে দুটোর হাত অসম্ভব রকমের ঠান্ডা, যেরকম মৃত মানুষের শরীর ঠান্ডা হয়। তিনি অবাক হলেও বিষয়টা খুব বেশি আমলে নেননি। কিন্তু এত রাতে তাদের দেখে আঙ্কেল ভাবতে বাধ্য হলেন, এত রাতে কোনো মেয়ে কেন সেখানে আসতে যাবে। তারপর তাদের জিজ্ঞেস করলে মেয়েগুলো বলে তারা অনুষ্ঠান দেখতে গিয়েছিল, আর এখন তারা সামনের গ্রামে যাবে, সেখানেই তাদের বাড়ি। আর আঙ্কেলও সেই গ্রামে যাবেন। তারপর মেয়েগুলো আঙ্কেলকে বলল, যেহেতু আমরা একই জায়গায় যাব তাহলে একসাথেই যাওয়া যাক। আঙ্কেলও একটু সাহস পান, কারণ একা আসতে তারও একটু ভয় করছিল। তারপর মেয়েগুলো আঙ্কেলের পিছন পিছন আসছিল। কিছুক্ষণ পর প্রায় নানুর বাড়ির কাছে চলে এসেছেন তারা, আর ৫ মিনিট হাঁটলেই নানুর বাড়ি। ঠিক তখন আঙ্কেল অদ্ভুত শব্দ শুনতে পান। পেছনে কেউ অদ্ভুতভাবে উচ্চ স্বরে হাসছে এমন। তখন আঙ্কেল কিছুটা ভয় পেয়ে পেছনে তাকান। পিছনে ফিরে তিনি যা দেখতে পান তাতে তার কলিজা শুকিয়ে যায়। সামনে ২টা অনেক লম্বা লম্বা অবয়ব, যাদের গায়ে সাদা কাপড় পরা আর চোখ দুটো গলে গেছে এমন, মুখের মাংসগুলো খসে খসে পড়ছে। আঙ্কেল নিজেই নিজেকে গালি দিতে থাকে যে কেন সে বুঝল না এত রাতে কোনো মেয়ের এখানে আসার কথাই না। আঙ্কেল কিছু খারাপ হবে বুঝতে পেরে দৌড় দিতে চেষ্টা করেন, কিন্তু তিনি পা দুটো সেখান থেকে একটুও সরাতে পারছিলেন না। তারপর অবয়বগুলো আস্তে আস্তে একদম আঙ্কেলের কাছে চলে আসে আর আঙ্কেলের সাথে ধস্তাধস্তি শুরু হয়। আঙ্কেল ও বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকেন। অবয়বগুলো এক পর্যায়ে আঙ্কেলকে কাদামাটিতে ফেলে দেয়। সেখানেও ধস্তাধস্তি চলতে থাকে। আঙ্কেল অনেক কষ্টে বাঁচাও বলে কয়েকবার চিৎকার দেন। তখন গ্রামের বিলের কাছেই সেই নানুর বাড়ির মানুষজনও চিৎকার শুনতে পায় এবং আমার নানু, নানা, মামা, মামিদের ডাক দেয়। তখন সবাই টর্চ, হারিকেন নিয়ে বিলে দৌড়ে আসে এবং দেখতে পায় আঙ্কেল কাদামাটিতে লেপ্টে পড়ে আছেন। সবাই তো তার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সবাই ভেবেছিল তিনি হয়তো আর বাঁচবেন না, কারণ তার মধ্যে বাঁচার কোনো লক্ষণ ছিল না। তারপর সবাই আঙ্কেলকে ধরে বাড়িতে নিয়ে আসে এবং গোসল করিয়ে দেয়। সেই রাতেই ভালো একটা হুজুর নিয়ে আসা হয় এবং ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করা হয়। এরপর আঙ্কেলের ১০-১২ দিন প্রচণ্ড জ্বর ছিল। তবে সেই ঘটনার পর থেকে আঙ্কেল আরও অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হন। যেমন, তিনি একা রুমে ঘুমিয়ে থাকলে হঠাৎ করেই কোথা থেকে যেন কালো বিড়াল বুকের উপর এসে উঠত। আঙ্কেলের দম বের হয়ে যাবে এমন সময় আবার লাফ দিয়ে জানালা দিয়ে বের হয়ে যেত।
আবার রাত হলেই কেউ ঘরের টিনে অনেক জোরে জোরে ঢিল ছুঁড়ত এবং দেওয়ালে লাথি মারাসহ অনেক অদ্ভুত কর্মকাণ্ড করত। এরকম অনেক ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। পরে ভালো কবিরাজ দেখিয়ে সমস্যার সমাধান হয়েছে। এখন আর আগের মতো কোনো সমস্যা হয়নি। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। আমি জিনভূত আগে থেকেই বিশ্বাস করতাম। এই বিশ্বাস থেকেই ভাবতাম হঠাৎ যদি আমার সাথেও এমন ঘটনা ঘটে। হঠাৎ এমন ঘটনা ঘটেও গেল একদিন। তবে যা ঘটল তা ভাবলে গায়ে এখনও কাটা দেয় আমার। সে সময় মনে হয়েছিল আজই কি আমার শেষ দিন। কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না। আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। সালটা ছিল 2021। তখন আমার সবে মাত্র বিয়ে হয়েছে। বেশ ভাবনা চিন্তার পর আমি ও আমার হাজব্যান্ড সিলেট ঘুরতে যাই। অন সিজন থাকায় প্রায় সবগুলো হোটেলই বুক ছিল। সেখানে সিলেট মাজারের একদম ঠিক সাথে আমরা একটি হোটেল বুক করি। হোটেলের প্রায় সব রুম বুকিং থাকলেও অবাক করা বিষয় সেখানে দোতলার একটি রুম এখনও বুকিং হয়নি। আমি আর আমার হাজব্যান্ড কোনো কথা না ভেবে সেই রুমটাই উঠি। রুমটির বর্ণনায় যদি বলি, রুমটি বেশ ছিমছাম ছিল। বাইরে থেকে তেমন আলোও আসত না। আর রাতে লাইট অফ করলে পাশে মাজারের লাইটের আলোয় রুমটা আবছা আলোকিত হয়ে থাকে। প্রথম দিন বেশ ভালোই গিয়েছিল সেই রুমে। তবে ঠিক পরের দিনে অদ্ভুত এক ঘটনা আমাদের সাথে ঘটে। পরের দিন সিলেটের নানা জায়গায় ঘুরে এসে প্রায় রাত 8টায় আমরা রুমে আসি। তখন বাজে প্রায় রাত 3টা। আমি আর আমার হাজব্যান্ড মোবাইলে একটা মুভি দেখছিলাম। পুরো রুম জুড়ে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল। শুধু আমাদের ফোনের আওয়াজই পাওয়া যাচ্ছিল। হঠাৎ আমি একটা শব্দ পাই, যেন কেউ দরজায় ঠকঠক করল। আমি ব্যাপারটা তেমন আমলে নিই না। তবে কিছুক্ষণ পর সে শব্দটা আমি আবার পাই। আমার মনে হলো রুমের ভেতরেই কোথাও এই শব্দ হচ্ছে। সাথে থাকা আমার হাজব্যান্ডকে বলি, তুমি কি সেই শব্দটা শুনতে পাচ্ছ? সে বলল, হ্যাঁ, মনে হয় পাশের রুমে কেউ এসেছে। আমি বললাম, রাত 3টায় কে আসবে তাও একটা হোটেলে? এরপর শব্দটা আবার আসল। আমি এবার খেয়াল করে শুনলাম সেই শব্দটা আমাদের বেডের ঠিক পাশেই রাখা ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতর থেকে আসছে। আবার ঠকঠক শব্দ আসল। শব্দটি এমন ছিল যে কেউ 2বার নক করছে ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতর থেকে। মনে হচ্ছে কেউ ভেতর থেকে আমাদের উদ্দেশ্যেই শব্দটা করছে। আরও শিওর হওয়ার জন্য আমার হাজব্যান্ড দরজার ফাঁক দিয়ে দেখতে গেলেন যে বাইরে কেউ আছে নাকি। কিন্তু সেখানে কেউ ছিল না। আমি প্রচণ্ড ভয় পেয়ে কাঁপতে থাকি। আমি এরপর আরেকটা জিনিস খেয়াল করি, যখন আমি মোবাইল দেখা বন্ধ করি তখনই শব্দটা থেমে যায়। কিন্তু যখন মোবাইল দেখা শুরু করি, তখন আবার কেউ যেন ড্রয়ারের ভিতর থেকে নক করে। এরপর প্রচণ্ড ভয় নিয়ে মোবাইল রেখে আমরা আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার আগে একটা বিষয়ে আমি লক্ষ্য করি, ঠিক ওয়াশরুমের পাশে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ছায়া মূর্তিটা একটা মেয়ের ছিল। সে স্থিরভাবে ওয়াশরুমের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আর তার চুলগুলো কাঁধ পর্যন্ত ছিল। সে রাতে আমরা এসব অদ্ভুত ভয়ঙ্কর কিছু মুহূর্তের সাক্ষী হলেও আমাদের কোনো ক্ষতি হয়নি। তবে আমি আজও বুঝতে পারিনি আসলেই সেসব কি হয়েছিল আমাদের সাথে। আর তারপর দিনই আমরা সেই রুম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। পেছন ফিরে শেষবার রুমের দিকে তাকাতেই যেন মনে হলো কেউ অগোচরে আমাকে বলছে, এখান থেকে যাস না গি। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। আকাশটা আজ বড্ড মেঘলা দেখাচ্ছে। চারদিক থেকে কেমন কালো কালো মেঘের রাশি এসে জমা হচ্ছে। বাইরে প্রবল বেগে হাওয়া বইছে। গাছগুলো কেমন হেলেদুলে উঠছে। এই যেন ঝড়ের পূর্বাভাস। চারপাশটা পর্যবেক্ষণ করে ঘর্মি ভাবল। সেই সাথে মনের মাঝে এসে হানা দিল শৈশবের অনুভূতিগুলো। শৈশবে ঝড় হলেই ছুটে যেত আম কুড়োতে। এখন সে শৈশবের দিন থেকে বেরিয়ে এসেছে, বড় হয়েছে। তবুও আম কুড়োতে সমস্যা কি? তাই সে ঠিক করল আজ আম কুড়োতে যাবে।
ছোট ভাই শুভন এর কাছে গিয়ে ফিসফিস করে বলল, ভাই আজ তো মনে হচ্ছে ঝড় হবে। আম কুড়োতে যাবি? আম কুড়োনোর কথা শুনেই শুভনের চোখমুখে এক অন্যরকম আনন্দের ঝিলিক দেখা গেল। সে বেশ উচ্চস্বরে বলেই উঠল, সত্যি যাবে আপু? উর্মি শুভনের মুখ চেপে ধরে বলল, আস্তে বল, মা শুনবে তো। মা শুনলে কিন্তু আজ আর আম কুড়োনো লাগবে না গি। তা আপু, মা তো দেখবেই। কিভাবে যাবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলায় মা ঘুমিয়ে পড়লে আমরা ধীরে ধীরে চলে যাব। তারপর কিছু আম কুড়িয়ে আবার তাড়াতাড়ি চলে আসব। বুঝতে পেরেছিস? আচ্ছা আপু। মুর্মির মা রাহেলা খাতুন এই ঝড়ের দিনে ছেলে মেয়েদের আম কুড়োনো পছন্দ করেন না। তার মতে ছেলে মেয়ে যত আম খেতে চাইবে সে তত আম এনে দিবে। তবুও অন্যের গাছ থেকে কোনো আম কুড়োনো যাবে না। কিন্তু ছোটবেলার এই আনন্দময় অভ্যাস কি ভুলা যায়? ঝড়ের দিনে সবার সাথে আম কুড়োনোর মজাই আলাদা। তার উপর ঘর্মি বইয়ে পড়েছে, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ কি, তার তো আর মামা নেই, তাই সে নিজ গ্রামেই অন্যের গাছ থেকে আম কুড়োয়। ঝড় হলে প্রায়ই মর্মিমাকে ফাঁকি দিয়ে চলে যায় আম কুড়োতে। আজ ভাবল শুভনকেও সাথে করে নিয়ে যাবে। রাতের বেলায় খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রাহেলা বেগম নিজ ঘরে ঘুমোতে গেলেন। বেশ কিছুক্ষণ পর ঘর্মি ও শুভন মায়ের ঘরে উকি দিয়ে দেখল মা ঘুমিয়ে পড়েছে। এখনই যাওয়ার সুযোগ। হাতে একটা টর্চলাইট ও একটা বাজারের ব্যাগ নিয়ে তারা দুইজন পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল। তুমুল বেগে ঝড় হচ্ছে। গাছ থেকে ধুমধাম আম পড়ার শব্দ কানে ভেসে আসছে। উর্মি শুভনকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল ভাই। যে হারে আম পড়ছে আজ তো মনে হয় সবাই সব আম নিয়ে চলে যাবে। আমাদের পরে শূন্য হাতে ফিরে আসতে হবে গি। কিন্তু আমগাছের তলায় গিয়ে দেখল তারা দুইজন বাদে আর কোনো মানুষের অস্তিত্ব নেই। এটা দেখে ভর্মি খানিক অবাকই হল। অন্য সময় তো ঝড় হলে এখানে বাচ্চা পোলাপানদের ভিড় লেগে যেত। আজ এই জায়গাটা এত খালি কেন? তবে ঘর্মি খুশি হল, যাক, আজ সব আম তারাই নিবে। শুভন বলল, আপু আজ তো দেখা যায় কেউই নেই। চলো আমরা দুইজন সব আম নিয়ে নিই গু। আমগাছের তলায় বেশ আম পড়েছে। তারা ব্যাগে আম ভরতে লাগল। আম ভরা প্রায় শেষের দিকে ঠিক তখনই মর্মির চোখ যায় তাদের সামনে থাকা এক নারীর দিকে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। উর্মি টর্চলাইট দিয়ে দেখল এই নারীটি আর কেউ না বরং তার মা। এটা দেখে ঘর্মি ভয়ে কাঠ। আজ সে গেছে, নিশ্চিত আজ তার আর ভাইয়ের গর্দান যাবে। শুভনও বেশ ভয় পেয়ে ঘর্মির পিছনে দাঁড়িয়ে রয়েছে। মুর্মি এবার বেশ মিনতির সুরে বলল, মা আজকের মতো মাফ করে দাও। আর কোনোদিন আম কুড়োতে আসব না। আমার ভুল হয়ে গেছে মা। শুভনও একই কথা বলল। কিন্তু তাদের মা কোনো কথাই বলছেন না। নির্নিমেষ দাঁড়িয়ে আছেন। লর্মি আবারও বলল, মা তুমি মনে হয় অনেক রাগ করেছ তাই না? বললাম তো ভুল হয়ে গেছে। আর কোনোদিন আম কুড়োতে আসব না। চলো মা বাড়ি চলে যাই। তখনও তিনি আগের অবস্থায় দাঁড়িয়ে আছেন। মুখ দিয়ে একটা শব্দ করলেন না। উর্মি এবার একটু বিচলিত হল, কি হল তার মায়ের? কিছু বলছে না কেন? সে বলল, কি হল মা? বাড়ি যাবে না? ওখানে কি করো? হঠাৎ তার নজর যায় তার মায়ের চোখের দিকে। চোখ দুটো নিমেষেই গা লাল বর্ণ ধারণ করেছে। দেখতেও কেমন অস্বাভাবিক লাগছে। উর্মির তো চোখ দুটো বড় হয়ে গেল। সে শুভনের হাতটা শক্ত করে ধরে বলল, ভাই এটা তো আমাদের মানা। চল এখান থেকে তাড়াতাড়ি। আমের ব্যাগ রেখে আগে চল, জীবন আগে গি। দুজন যখন দৌড় দিবে ঠিক তখনই ভেসে আসে এক কণ্ঠস্বর, দাঁড়াও, আমি তোমাদের মাই। তারা দুইজন থেমে গেল। তখন তারা আবারও শুনতে পায়, তোমাদের মা আর বেঁচে নেই। তিনি আর নেই এই পৃথিবীতে। ঘুমের মাঝেই স্ট্রোক করে মারা গেছেন তিনি গি। কথাটা শোনামাত্রই মর্মির হাত থেকে টর্চলাইটটা পড়ে গেল। বলে উঠল, কি? হ্যাঁ, তিনি আর নেই।
আর তোমরা আমাকে ভয় পেও না। আমি মারা গেলেই বা কি হয়েছে? সন্তানদের চিন্তা সবসময় আমি করি। তোমরা আর এখানে থেকো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর এই আমগুলো এখানে পড়ে আছে, পড়ে থাকুক। এগুলো নেওয়া লাগবে না গি। উর্মির তখন আর কোনো কিছু ভাবা বা শোনার মতো ক্ষমতা নেই। সে ভাইয়ের হাতটা শক্ত করে ধরে সেখান থেকে দৌড়ে চলে আসল। বাড়িতে এসেই প্রথমে মায়ের রুমে ঢুকল। মা তার নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। সব কিছুর মায়া ত্যাগ করে তিনি চলে গেছেন। উর্মি ও শোভন তাদের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই পার করল রাতটুকু। সকাল হলে পাড়া প্রতিবেশীরা এসে সকল ব্যবস্থা করল, মায়ের দাফন হল। তাদের বাবা নেই, 2 বছর হল তিনি গত হয়েছেন। এখন তাদের ঠাঁই হল নানুর বাড়ি। তারা যখন কাপড় চোপড় গোছাচ্ছিল নানু বাড়ি যাওয়ার জন্য, ঠিক তখনই তাদের পাড়ার একজন মেয়ে ছুটে এসে বলল, এই মর্মি সুহানাকে চিনিস না? ওই আগে আমাদের সাথে যে ঘুরত। ওই না ভোরের দিকে আম কুড়োতে গিয়ে দেখে ওখানে একটা আমের ব্যাগ পড়ে আছে। তখন সে আমের ব্যাগটা নিয়ে আসছিল, পরে ওকে কে জানি পুকুরের পানিতে চুবিয়ে মেরে ফেলেছে গিয়ে। উর্মি শুনে হতবাক হয়ে গেল। ওটা তো মনে হয় তাদেরই ফেলে আসা ওই ব্যাগটা। মেয়েটি আবারও বলতে লাগল, ওর লাশ উদ্ধারের পর একজন কবিরাজ এসেছিল তাদের বাড়ি। সবকিছু শোনার পর তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে বললেন, ওকে নাকি খারাপ জিন মেরেছে। আসলে গতকাল রাতে ওই আমগাছের নিচে নাকি ওগুলো আম ছিল না, ছিল অন্য কিছু যা দেখতে আমের মতোই। আর যারাই এগুলো আম ভেবে নেয় তাদেরকেই নাকি জিন পানিতে চুবিয়ে মারে গি। কথাগুলো শুনে মর্মির বুকটা ধক করে উঠল। এজন্যই কি মরে গিয়েও তার মা দেখা দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য? সন্তানের প্রতি এতটাই দরদ মায়েদের। সে শুধু ভাবল, মা না থাকলে হয়তো আজ সুহানার পরিবর্তে তার আর শুভনের লাশ হয়ে ফিরতে হতো। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আমি নীরব, ঢাকা থাকি। আমার নানা বাড়ি মানিকগঞ্জের একটা অজপাড়া গায়ে। একবার ঈদের পর আমি সেখানে বেড়াতে গেছিলাম। সেখানে সপ্তাহে 2 দিন হাট লাগে। একদিন মামা একটা কাজে ব্যস্ত থাকায় আমাকে বলল হাটে গিয়ে বাজার করে আনতে। আমিও তার কথা মতো ইচ্ছে না থাকার পরেও গেলাম। বাজার করতে করতে একটু দেরি হয়ে গেল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না ঠিক, বলা যায় কালী সন্ধ্যা। হাট থেকে আমার মামা বাড়ি ফেরার পথে একটা পুরনো পরিত্যক্ত ভিটে আছে। ওটা নিয়ে গ্রামে অনেক গুঞ্জন আছে। ওখানে নাকি ওই ভিটের মালিক যে ছিল সে কোনো একটা কারণে বট আমগাছটার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। কেন করেছিলেন সেই কারণটা এখনও অজানা। এছাড়াও ওখানে তেমন কেউ খুব বেশি যায় না। উল্লেখ্য, হাটে গিয়ে মামার কথামতো 2টা বড় ইলিশ কিনেছিলাম। আমি যখন হাট থেকে ফেরার পথে ভিটের পাশে দিয়ে যাচ্ছিলাম ঠিক তখন কেমন একটা পচা গন্ধ আসছিল আমার নাকে। আমি ভাবলাম ঝোপঝাড়ের মধ্যে হয়তো কোনো কুকুর বিড়াল বা কিছু একটা মারা গেছে, তাই এই উটকো গন্ধ। কিন্তু ব্যাপারটা কেমন জানি রহস্যময় মনে হল এবং ঠিক তখন হঠাৎ কারো কান্নার শব্দ পেলাম এবং তাকিয়ে দেখলাম ভিটের আম গাছের সাথে ঝুলছে রশি। আরও একটু খেয়াল করতেই দেখতে পেলাম গাছের নিচেই পড়ে আছে একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ আর লাশের মুখটা খোলা। তখনই বুঝতে পারলাম ওইখান থেকেই আসছে সেই কান্নার আওয়াজ। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করলাম এবং সূরা দোয়া যা পারতাম পড়ার চেষ্টা করলাম। হঠাৎ দেখলাম সামনে একটা টর্চের আলো। আমার মামা আর মামাতো ভাই। যেহেতু আমি এখানে থাকি না তাই আমার ফিরতে দেরি হওয়ায় কোথাও কোনো সমস্যা হলো কিনা এটা ভেবে আমাকে খুঁজতে এসেছেন। আমি তখনও ভয়ে কাঁপছি। মামা আমাকে দেখে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে তোর? বাজার করতে এত সময় লাগে? ভাবলাম কোনো সমস্যা হলো কিনা তাই এগিয়ে নিতে আসলাম। তখন কিছু বলতে যাব ওই সময়ে পিছনে ফিরে দেখলাম ভিটে ফাঁকা। কোনো রশিলাস বা সেই উটকো গন্ধ কিছুই আর নেই। একবার ভাবলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু এটা তো মনের ভুল হওয়ার কথা না। আর আমি শহুরে ছেলে, তাই লজ্জায় আর কাউকে কিছু জানালাম না। শহরে থেকে এই যুগের লেখাপড়া জানা ছেলে এইসব বিশ্বাস করি, সাহস কম ইত্যাদি কথা শুনতে হতে পারে, তাই চুপ থাকলাম। ওহ,
কিছুটা অবাক হলাম এটা দেখে যে আমি মাগরিবের আগে এই ভিটের এখানে এসেছি, আর এখন এশার আজান দিচ্ছে, সময় কিভাবে গেছে বলতেই পারব না। মাগরিবের আজানও শুনতে পাইনি। তার ঠিক কিছুদিন পর এই ঘটনা প্রায় ভুলেই গেছি আমি। হঠাৎ একদিন খালাতো ভাই আমার সাথে গল্প করতে করতে বলল সে নাকি নদীতে মাছ ধরার জন্য যাবে। আমি বললাম ব্যাপারটা তো মজার। পরের বার সে যখন যাবে সে যেন আমাকেও সাথে নেয়, তাহলে দুই ভাই অনেক মজা করতে পারব। সে জানালো আগামী মঙ্গলবার রাতে সে যাবে এবং আমাকেও ডেকে নিয়ে যাবে। আমি অপেক্ষা করছি মঙ্গলবার রাতে। একটা সময় অপেক্ষার অবসান ঘটিয়ে সে আসলো এবং সে আমাকে ডাকলে দুই ভাই চললাম মাছ ধরার জন্য। আজকে তাকে কেমন অস্বাভাবিক লাগছিল। ভাবলাম হয়তো ঘুমের কারণে এমন লাগছে, আর এমনিতেও রাতে সব অদ্ভুত লাগে। এত সব চিন্তা বাদ দিয়ে নদীতে নামলাম মাছ ধরার জন্য এবং মাছ ধরতে থাকলাম। তবে সে অনেক বেশি মাছ ধরছিল। সে আস্তে আস্তে গভীর পানিতে যেতে লাগল এবং আমাকেও ডাকছিল, এইদিকে আয়, এইদিকে। মাছ অনেক বেশি কি এইভাবে ডাকছিল সে আমাকে। আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছিল সবকিছু। তার ডাকে সাড়া দিয়ে যেই আমি গভীর পানির দিকে এগিয়ে গেলাম, ঠিক তখন চাঁদের আলো খুব ভালো করে খেয়াল করলাম এত আমার খালাতো ভাই না, এ অন্য কেউ। আরও একটু ভালো করে খেয়াল করে দেখলাম এটা সেই ভিটের লাশ। আমার হাত পা ভয়ে হিম হয়ে গেল। আমি প্রাণপণে ছুটে পালালাম। হাঁটু পানি থেকে উঠে গিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। পিছনে ফিরে দেখলাম সেও আমাকে ডাকতে ডাকতে পিছনে পিছনে আসছে। আমি ছুটে পালাতে পালাতে একটু সামনে যেতেই দেখলাম কেউ একজন আসছে সামনে থেকে। সেটা কি মানুষ নাকি অন্য কিছু এটা ভেবে আমি আরও ভয় পেয়ে গেলাম এবং অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমি মামা বাড়ির বিছানায়। খালাতো ভাই আমাকে ওই দিন ডাকতে এসে শুনেছিল আমি নাকি মাছ ধরতে গেছি, তখন সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে, তাই সে আমার খোঁজে বেরিয়েছিল। কি হয়েছিল জানতে চাইল সবাই, তখন সব বললাম তাদের। মামা সব শুনে একটা হুজুর ডেকে পানি পড়া খাইয়েছিলেন আমায়। কিন্তু আমি কেন জানি অনেক চেষ্টা করার পরও এই চিন্তা আর ভয় থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। মনে মনে ভাবতাম ওই দিন খালাতো ভাই না গেলে হয়তো প্রাণটা হারাতে হতো। ঘুমের মধ্যে অনেকদিন আঁতকে উঠতাম। একদিন বিকেলে মাঠে খেলতে গেলাম এবং খেলা শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমি একা বাসায় ফিরছিলাম, তাই কিছুটা ভয় করতে লাগল। হঠাৎ দেখি কোথা থেকে যেন মামা বাসায় ফিরছে। একটু সাহস পেলাম মনে এবং মামার সাথেই বাসার দিকে গেলাম। ভিটের কাছে আসতেই দেখলাম মামাতো ভাই আসছে আমার দিকে। তখন মামা বলল সে নাকি দোকানপাড়ে কিছু একটা রেখে এসেছে। এইটা বলে সে চলে গেলে আমিও মামাতো ভাইয়ের কাছে গেলাম। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, তখন সে বলল সামনেই কোথাও যাবে। আমি তখন তাকে বললাম যাওয়ার দরকার নেই, চল বাড়ি ফিরে যাই। তখন দুই ভাই বাড়ি ফিরলাম। ফেরার পর দেখলাম মামা ঘরে শুয়ে আছে। আমি মামাকে ঘরে দেখে বললাম, মামা তুমি এত তাড়াতাড়ি কিভাবে বাসায় আসলে? তখন তিনি বললেন তিনি নাকি সারাদিন জ্বরের কারণে বাসাতেই ছিল এবং সারা বিকেল শুয়েছিল। মামার কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম আমি। তাহলে ওটা কে ছিল? আমি তো অনেকটা রাস্তা মামার সাথেই আসলাম। বুঝতে আর বাকি রইল না যে ওটা খারাপ কিছু ছিল। আমি বসে পড়লাম মামার পাশে। উনি হয়তো বুঝতে পারলেন খারাপ কিছুর কথা, কিন্তু কিছুই বললেন না। খুব শীঘ্রই ঢাকা ফিরতে হবে। এমন সময় এক রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলাম। গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে কিছুটা দূরে হয়। আমি এমনিতেই এখানে অনেক ভয়ে আছি, তাই সাহস দেখালাম না। একা বের না হয়ে মামাতো ভাইকে ডেকে তাকে সাথে নিয়ে বের হলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার পর মামাতো ভাই বলল ওই দিকে একটু দূরেই নাকি ছোট একটা ডাব গাছ আছে, গাছে অনেক ডাব আছে। চুরি করে খেতে চাইল সে। এত রাত, তাই আমি ভয়ে মানা করে দিলাম, কিন্তু সে বলল সে একা ভয়ে যেতে পারে না, তাই দুজন মিলে যেতে চায়। তাছাড়া আমি তো খুব শীঘ্রই ঢাকা চলে যাব, যাওয়ার আগে একটু মজাও হবে। তখন আমি এত কিছু না ভেবে তার সাথে যেতে লাগলাম। একটু এগুতেই শুনলাম পিছনে থেকে আমার মামাতো ভাই ডাকছে আমাকে, অথচ সে তো আমার সাথেই ছিল। খেয়াল করে দেখলাম আমার সাথে তো কেউ নেই। ভয় পেয়ে দৌড়ে তার কাছে গেলাম। সে বলল সে নাকি তার ফোন ঘরে রেখে এসেছিল,
তখন একটা কল আসার কারণে সে ফোন আনতে ঘরে যায় এবং এসে দেখে আমি নাকি ওইদিকে যাচ্ছি। তখন তাকে আমি সব বললাম এবং সেও কিছুটা ভয় পেয়ে গেল। সে রাতে আর ঘুম হল না। সকালে মামাকে ডেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। সব শুনে তিনি একটা ভালো হুজুর ডেকে আনলেন। সব শুনে হুজুর বললেন, হয়তো কোনো খারাপ জিনের নজর লেগেছে আমার উপর। তিনি আয়াতুল কুরসি একটা কাগজে লিখে একটা তাবিজে ভরে ওটা আমার গলায় বেঁধে দেন। সাথে আরও সূরা দোয়া-দ্রুদ পড়ে ঝাড়ফুঁক করেন এবং পানি পরা দেন। তারপর সেদিন বিকেলেই আমি ঢাকায় চলে আসি। এরপর আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হয়নি। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আমি সুমিতা, আমার বিয়ে হয় ঠিক ১৭ বছর বয়সে। আমার বর স্কুল টিচার। ফ্যামিলি ছোট, ননদ বিয়ে দেওয়া, আর শাশুড়ি আমি বর, ব্যাস এই কয়জনই। একদিন দুপুরে বারান্দায় বসে ভাত খাচ্ছি আমি আর আমার শাশুড়িমা। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে আমাদের, বলে, আমিও ভাত খাব, খুব খিদে পেয়েছে। আমাকে ভাত দাও মা। মা ডাক শুনে আমার কেমন মায়া হল। আনুমানিক বয়স হবে ১০ বছর বাচ্চাটার। আমি ওকে খেতে দিলাম মাছ ভাজি দিয়ে। সবটা জিজ্ঞেস করলাম। ও বলল, আমার নাম ধৃতি। বাবা মা কেউ নেই, আমি ছোট থেকে রাস্তায় বড় হয়েছি। একটা জায়গায় থাকতাম, ওখানে অনেক কাজ করতে হতো, তাই পালিয়ে চলে এসেছি। শুনে আবার বুকটা ধুক করে উঠল। আমি আদরের সহিত কোলে তুলে নিলাম। কোনো কিছু না ভেবেই বলে ফেললাম, আজ থেকে তুই আমার মেয়ে। আমার শাশুড়ি যদিও এতে অখুশি ছিলেন। আমি বর আসলে সবটা বলি। কিন্তু শাশুড়ির কথা শুনে আমার বর রাজি হননি। এরপর ওকে এতিমখানায় রাখার কথা বলে আমি রাজি হইনি। তারপর মেয়েটা নিজেই বলে, আমি চলে যাচ্ছি। আমি ওকে কোলে নিয়ে বললাম, তুই আসিস আমার কাছে, তোর যখন যা লাগবে আমি দিব। এরপর ও প্রায়ই আমার কাছে আসত। আমি ওকে কোলে নিয়ে খুব আদর করতাম। নিজের হাতে খাওয়াতাম। ওকে বেশ কয়টা জামাও কিনে দিয়েছিলাম। ও এসেই মা বলে ডাক ছাড়ত আর আমার বুক জুড়িয়ে যেত। বর আর শাশুড়ি ও কিছু বলত না। ও সপ্তাহে ১-২ দিন আসত। ১ ঘণ্টা মতো থেকে চলে যেত। এভাবে ২ বছর চলে গেল। ২০০৬ সাল। আমি ৩ মাসের গর্ভবতী তখন। একদিন আমি রোদে কাপড় শুকাতে দিচ্ছি, হঠাৎ ও এসে আমার আঁচল টেনে ধরে আমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। সাথে সাথে আমার শাশুড়ি দৌড়ে আসে আর আমাকে ধরে। ওকে অনেক বকাবকি করে আমার শাশুড়ি। গায়ে হাত ওঠাই। আমি আমার এমন অবস্থা যে আমি উঠে দাঁড়াতে পারছি না। মেয়েটা জোরে জোরে কাঁদছিল আর বলছিল, আমি তোমার কাছেই থাকব মা। আমার বোন হবে, আমি দেখব তাকে। ওর কান্না আমার মন উথাল পাথাল করে দিচ্ছিল। আমি ওর কাছে আস্তে আস্তে করে যাই। ওকে জড়িয়ে ধরে বলি, মারে, তুই কখনো আর এ বাড়িতে আসিস না। আমি তোর মুখ থেকে প্রথম মা ডাক শুনেছি। তুই আমার প্রথম সন্তান। তুই আর এখানে আসলে তোর বাবা যে আমায় খুব বকবে। তখন ওর বয়স ১২ বছর, হয়তো কিছু একটা বুঝেছিল ও। আমাকে বলল, মা, আমি তোমায় কাছেই ফিরব আবার। তুমি আবার আমাকে বুকে জড়িয়ে নিতে পারবে, দেখো মা, আমি আসব, আবার ফিরে আসব। বলে ও চলে গেল। আমি কান্না করতে করতে ঘরে ফিরলাম। আমার বর সেদিন স্কুল থেকে ফিরে আমাকে জানালো, ধৃতি নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি শুনে জ্ঞান হারালাম। মাঝে মধ্যে আমার মন খারাপ হতো। ভাবতাম ওই বুঝি এসে বলবে, মা ভাত খাব। এরপর দেখতে দেখতে আমার ডেলিভারির তারিখ চলে আসে। আমি ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিই। আদর করে নাম রাখি তিধি। মনে মনে ভাবি আমার ২ মেয়ে ধৃতি আর তিধি। এরপর ৬ বছর কেটে যায়। আমি আর শাশুড়ি মা সেদিনও বারান্দায় বসে ভাত খাচ্ছি। হঠাৎ আমার মেয়ে এসে বলে, আমিও ভাত খাব মা। আমার বুক ধুক করে ওঠে। ৬ বছরের বাচ্চা এত স্পষ্ট কথা বলে। আমি আর আমার শাশুড়ি হাসতে থাকি। ওকে আমি জিজ্ঞেস করি, নাম কি তোমার? ও মন খারাপ করে বলে, আমার নাম ধৃতি। আমার বাবা মা নেই, আমি পালিয়ে এসেছি। আমি আমার শাশুড়ির দিকে তাকিয়ে থাকি, তারপর ভাবতে থাকি সেই ধৃতির শেষ বলে যাওয়া কথা।
আমি আবার ফিরব মা তোমার বুকে, তাহলে কি তিদি সেই ধীতি? ও কি আমার আদর স্নেহ পাওয়ার আশায় আমার গর্ভে এলো? যাই হোক, ও প্রায় ধৃতির মতো কথা বলত। যখন ওর বয়স 12 শেষ হয়ে 13ই পড়ল তখন থেকে ও আর এগুলো বলত না। আমি বুঝতে পেরেছিলাম ধৃতিও 12 বছর বেঁচে ছিল। তাই আমার মেয়ে 12 বছর পর্যন্ত ওর মতো কথা চালচলন ছিল। এখন ও পুরোপুরি তিদি হয়ে উঠেছে। আর কিছু কখনো বলেও না। আমি সত্যি আবার ওকে ফিরে পেলাম আমার কন্যা রূপে। এ জন্মে ওকে আর কষ্ট পেতে দিব না। হ্যাঁ, আমি মা, 2 কন্যার মা। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। পড়ালেখার সুবাদে গ্রাম ছেড়ে ময়মনসিংহে পাড়ি জমায় নুরি। শহরের পথঘাট তার কাছে বড্ড অচেনা হলেও এখানে তার এত একটা অসুবিধা হয়নি। কারণ তার 2 জন খালাতো বোন মিথি ও সিথি এই শহরে আগে থেকে পড়ালেখা করছে। নুরিও এখন তাদের সাথে একটা ভাড়া বাসায় থাকছে। মূলত মিথি ও সিথি 2 জন 2 রুমের একটা বাসা ভাড়া নেয়। বাসার ভাড়া তুলনামূলক অনেক কম, এছাড়াও পারিপার্শ্বিক অনেক সুবিধা রয়েছে যার জন্য তারা থাকার জন্য এই বাসাটি বেছে নেয়। এখন তাদের সাথে নুরিও যুক্ত হয়ে সদস্য সংখ্যা 2 জন থেকে 3 জন হল। বাসায় 2 রুমের মধ্যে এক রুমে মিথি ও সিথি থাকে, অপর রুমে থাকে নুরি। বেশ কিছুদিন হল সে এই শহরে এসেছে। তার এখানে তেমন একটা অসুবিধা হচ্ছে না, বরং খালাতো বোনেরা তাকে অনেক সাহায্য সহযোগিতা করছে। নুরির ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস রয়েছে, যার কারণে তাকে বিভিন্ন সমস্যা ফেস করতে হয়েছে। এক রাতের কথা, তখন সম্ভবত সময় রাত 2:30, নুরি হঠাৎ করে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করল। তবে এবার তার এই অভ্যাসটা তাকে এক ভয়ানক বিপদের মধ্যে ঠেলে দিল। এবার সে দরজা খুলে সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়ল। ছাদে হাঁটতে হাঁটতে যখন একবারে কর্নারে চলে এল তখনই তার ঘুম ভেঙে যায়। হঠাৎ নিজেকে ছাদে আবিষ্কার করে খুব অবাক হল নুরি, সাথে ভয় পেল প্রচুর। সে টের পেল ভয়ে ইতিমধ্যে তার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। সে যে পা বাড়িয়ে ছাদ থেকে নামবে সেই শক্তিটুকুও যেন নেই। চারিদিকে বাতাস বইছে, রাস্তায় কুকুর কেমন অদ্ভুত সুরে ডাকছে, অপার নিস্তব্ধতা বিরাজ করছে এই ঘুটঘুটে অন্ধকারে। নুরির এই নিস্তব্ধ পরিবেশে খুব কান্না পেল। সে দৌড়ে ছাদ থেকে যাওয়ার চেষ্টা করল, ঠিক সেই সময়ই তার মনে হল কেউ যেন তার পা ধরে রেখেছে। সে ভয়ে ভয়ে পায়ের দিকে তাকিয়ে দেখতে পায় একটা মানুষবিহীন হাত তার পা শক্ত করে ধরে রেখেছে। চাঁদের হালকা আলোয় সে ভালো করে দেখতে পেল হাতটি যেন একদম রক্তশূন্য, ফ্যাকাসে, চামড়া কেমন ফেটে গেছে। নুরি এবার জোরে এক চিৎকার দিল। কিন্তু তার চিৎকারেও বিশেষ কোনো লাভ হল না, বরং হাতটি যেন আরও শক্ত করে তার পা ধরল। নুরির মনে হচ্ছে তার পাটা এবার ভেঙেই গেল। সে নিজে হাত দিয়ে পা ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই হাতটি থেকে পা ছাড়াতে পারছিল না। তখন সে দেখতে পেল ছাদে কয়েকটা রড পড়ে আছে। সে বুদ্ধি করে কোনোভাবে পাশ থেকে একটা রড নিয়ে হাতটির উপর সজোরে আঘাত করল। এভাবে 12 কয়েক আঘাত করার পর হাতটি যেন তার পা ছাড়ল। এই সুযোগে সে সেখান থেকে কোনোরকম নিজের পা চেপে ধরে পালিয়ে আসল। রুমে এসে নিজেকে ভালো করে পরখ করল। ঘামে ইতিমধ্যে তার অবস্থা কাহিল। পাটা দেখল, পায়ে গা লাল রঙের ছাপ হয়ে গেছে, হাতের 5 আঙুলের ছাপ স্পষ্ট। সে পা ভালো করে নাড়াতে পারছে না। ব্যথায় ক্রমে ক্রমে অস্থির হয়ে উঠছে সে। একবার ভাবল খালাতো বোনদের ডাক দিবে, পরক্ষণে ভাবল না থাক, শুধু শুধু ঘুমে ব্যাঘাত ঘটানোর দরকার নেই। সকাল হলেই সব বলবে। এবার সে বিছানায় শুয়ে পড়ল। তখন হালকা হালকা শীতের আভাস। তাই নুরি কাঁথাটা গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু শত চেষ্টা করেও দুচোখে ঘুম আনতে পারছিল না। হঠাৎ তার মনে হল তার গা থেকে কে যেন কাঁথাটা ধীরে ধীরে সরিয়ে ফেলছে। একটা রুক্ষ হাত তার পা থেকে ধীরে ধীরে স্লাইড করতে করতে উপরের দিকে আসছে, এবং মুহূর্তের মাঝেই হাতটি জের তার চুল ধরে ফেলল। নুরি এক ঝটকায় শোয়া থেকে উঠে বসল। পাশ থেকে ফোন নিয়ে লাইট জ্বালিয়ে সে যা দেখল তাতে রীতিমতো সে ভয়ে কাঁপছে। ছাদে দেখা সেই হাতটি তার বিছানায়। নুরি একলাফে বিছানা থেকে নেমে পড়ল। তাড়াতাড়ি করে রুমের লাইট জ্বালাল। হাতটি এবার বিছানা থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে নুরি আবার বিছানায় গিয়ে উঠে পড়ল।
হাতটি এবার রুমে যত জিনিসপত্র আছে চেয়ার, টেবিল, বই, খাতা, কলম সব চারদিকে ছুঁড়ে ফেলছিল। দেখে মনে হচ্ছে নুরির রুমে ছোটখাটো ঘূর্ণিঝড় হচ্ছে। নুরি দুই হাত দিয়ে মুখ চেপে বসে আছে। সে কয়েকবার চিৎকার করার চেষ্টা করে কিন্তু গলা দিয়ে তার কোনো আওয়াজ আসছিল না। সে এবার ভাবল কোনোরকম এই রুম থেকে বের হয়ে তার খালাতো বোনদের ডাকবে। সে যখনই রুম থেকে বের হতে যাবে তখনই দেখল হাতটি তার সামনে এসে পড়েছে এবং চারপাশ থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। নুরি দুই হাত দিয়ে তার কান চেপে ধরল। শব্দটা যেন তার শ্রবণশক্তির ধারণক্ষমতার বাইরে। ইতিমধ্যেই সে দেখতে পায় হাতটি নিচ থেকে হাওয়ার মাঝে উপরে উঠছে এবং একটি মানুষের আকৃতি ধীরে ধীরে গড়ে উঠছে। সে যেন এবার চোখের সামনে হাতের মালিককে দেখতে পেল। কি ভয়ানক তার রূপ! কি বিশ্রী তার চেহারা! নুরির মনে হল তার আত্মা বোধহয় এবার তার দেহ থেকে বের হয়ে যাবে। তখন ভেসে আসল ভয়ানক কণ্ঠস্বর। আমার হাতে আঘাত করে তুই ঠিক করিসনি। এর ফল তোকে ভুগতে হবে। বলেই চিৎকার করে হাসতে থাকে সেই ভয়ানক মানুষটি। মানুষ বললে ভুল হবে যেন এক দানব। নুরি এবার কাঁদতে কাঁদতে বলল, আমায় যেতে দিন। এবার সেই দানবটি নিচু হয়ে তার পা ধরে টানতে লাগল। টাল সামলাতে না পেরে নুরি ধপাস করে মেঝেতে পড়ে যায়। দানবটি পা টানতে টানতে রুম থেকে তাকে বের করে। নুরি এবার ভয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে দেখতে পায় নুরি। তার পাশে তার হাত ধরে খালাতো বোনেরা কান্না করছে। নুরি যেন কিছুই বুঝতে পারছিল না কি হয়েছে। সে বোনদের জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? কান্না করছ কেন? আর আমি এখানে কেন? তোর এই অবস্থা কি করে হলো নুরি? তুই জানিস তুই আর কোনোদিন হাঁটতে পারবি না। তুই চিরতরের জন্য হাঁটাচলার ক্ষমতা হারিয়েছিস। কি? চিৎকার করে উঠে নুরি। তখন তার মনে পড়তে থাকে রাতের সেই ভয়াবহ ঘটনা। মনে পড়তেই সে আবারও চিৎকার দিয়ে উঠে। তার খালাতো বোনেরা তাকে জড়িয়ে ধরে বলে, তুই ভয় পাস না নুরি, আমরা আছি তো। আমরা তোকে সবসময় সাহায্য করব। এখন আমাদের খুলে বল কি হয়েছে গি। নুরি তখন রাতের ঘটনা সব খুলে বলে। ঘটনা শোনার পর মিথি সিথি দুইজনই যেন প্রচণ্ড অবাক হল। তবে তাদের এই ভাড়া বাসায় যে কিছু একটা আছে সেটা তারা আগেও বুঝতে পেরেছে, কারণ তাদের সাথে ছোটখাটো কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটেছিল। তারা তখন বিষয়টাকে এত একটা পাত্তা দেয়নি। তবে তার ফল যে এত খারাপ হবে তারা বুঝতে পারেনি। তারা এবার সিদ্ধান্ত নিল তারা এই বাসায় আর এক মুহূর্ত থাকবে না। তারা বাড়িওয়ালাকে এই সমস্ত ঘটনা জানায়, তবে তিনি এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। শুধু এটাই বলেছিলেন, এই বাসায় যে ভাড়াটিয়াই থাকার জন্য আসে তারা কোনো না কোনো সমস্যার কারণে এখান থেকে চলে যায়। আপনার বাসায় সমস্যা থাকলে চলে তো যাবেই, আর আপনার আগেই আমাদের বলা উচিত ছিল এই বাসার সমস্যার কথা। কিন্তু নিজের লাভের জন্য বলেননি, এই জন্যই তো বলি এত সুযোগ সুবিধা কেন। মিথি সিথি নুরিকে নিয়ে এই বাসাটা ছেড়ে দেয়। তখন তারা তাদের এক ফ্রেন্ড এর বাসায় একদিনের জন্য আশ্রয় নেয়। বাড়ি থেকে নুরির বাবা-মাকে খবর দেওয়া হয়, সাথে মিথি সিথির বাবা মায়েরাও বাড়ি থেকে আসে। সবই ঠিক হল, শুধু নুরির জীবনটাই নষ্ট হল, স্বাধীনভাবে চলাচল করার ক্ষমতা হারাল। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। বছর খানেক আগের কথা। আমরা পরিবারসহ ঢাকায় থাকতাম। ছোট ফুপুর বিয়ে হয়ে যাওয়ায় দাদাভাই গ্রামের বাড়িতে একা হয়ে যান। আমার দাদু নেই। সে অনেক বছর আগেই মারা যান। আমার বাবার কাছ থেকে শুনেছি তারা তখন অনেক ছোট ছিল যখন আমার দাদু এ দুনিয়ার মায়া ত্যাগ করেন। দাদু মারা যাওয়ার পরে আমার দাদা আর বিয়ে করেননি। এক এক করে সবাইকে বড় করেছেন। মেয়েদের মানে আমার ৩ ফুপুদের বিয়ে দিয়েছেন। তো ছোট ফুপুর বিয়ের পরে দাদাভাই একা হয়ে যাওয়ায় আমরা সপরিবারে দাদার কাছে আমাদের গ্রামের বাড়িতে চলে আসি। আমার দাদা আবার টুকটাক কবিরাজি করতেন। বংশ পরম্পরা বলে কথা। তার বাবা নাকি গ্রামের একজন নামকরা কবিরাজ ছিলেন। সবাই এক নামে চিনত, অনেক দূর দূরান্ত থেকে তার কাছে মানুষ আসা যাওয়া করত। তো সেই সূত্রে তারও কিছু পাওয়া আর কি।
আমার দাদার বাবার নাম ছিল মোবারক। লোক মুখে শুনেছি তিনি নাকি জিন বন্দী করতে পারতেন। আমাদের বাড়িটা নাকি অনেক কিংবদন্তি ঘটনার সাক্ষী আছে। তবে সেগুলো আমার জন্মেরও আগের। তাই ওগুলো সত্য হলেও আমার কাছে কিংবদন্তি। কিন্তু আমার সাথে যেটা ঘটেছিল সেটা ভাবার বিষয়। ঘটনাটা ঘটে দাদাভাইয়ের মৃত্যুর পরে, প্রায় 7-8 বছর আগে। এক রাতে আমরা সবাই প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়লাম। রাত কটা বাজে ঠিক জানা নেই। তখন ছোট ছিলাম, মোবাইল ফোন ইউজ করতাম না। আমি আর আমার বোন এক রুমে ঘুমিয়েছিলাম। আব্বু আম্মু ছিল পাশের রুমে। আমার রুমটার কাজ পুরোপুরি শেষ হয়নি। দরজা আর জানালার থাইগ্লাসের কাজ বাকি ছিল, ওগুলো লাগানো হয়নি, কিন্তু রুমটা ঘরের মধ্যেই। আরও একটু বুঝিয়ে বলি, আমাদের মাঝের রুমটা অনেক বড় ছিল। এত বড় রুম আমাদের প্রয়োজন না থাকায় ওটার মাঝে একটা পার্টিশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেমন চিন্তা তেমন কাজ। জানালার কাজ এক্সচেঞ্জ করার জন্য খোলা হয়েছিল। যাই হোক, পরে আচমকা আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি রুম পুরো ঘুটঘুটে অন্ধকার। আমার রুমের দরজা দিয়ে বের হলে হাতের বা পাশে বারান্দা। বারান্দা দিয়ে ছাদের সিঁড়ি উঠে গেছে। সিঁড়ির মুখের সামনে দিয়ে বাথরুমে যেতে হয়। আর এ পাশে হাতের ডান দিকে আম্মু আব্বুর রুম। তো ঘুম ভাঙতে টের পেলাম বারান্দা থেকে কেমন যেন কিছু একটা ফ্লোরে হ্যাচকা টেনে নিয়ে আসার শব্দ হল। 1-2। খুব একটা বড় টান ছিল না। 2টা টানের শব্দ পেলাম। আমার হঠাৎ গা হাতটা জমে ঠান্ডা হয়ে গেল। টানের শব্দ শেষ হতে না হতেই খাবার ঘরে বাসনপাতিল পড়ার ঝনন আওয়াজ এলো। আমার ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। চারিদিকে শুনশান নীরবতা। আমি যথাসাধ্য চেষ্টা করলাম যেন আমার দ্বারা কোনো শব্দ না হয়, কারণ আমি জানি না জিনিসটা কি। তার উপর আমাদের বাড়িতে ঘটা সকল কিংবদন্তি একের পর এক মনে পড়ছিল। আমার ভয় হচ্ছিল, বুকের ভিতরে হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। আমি তা দিব্যি টের পাচ্ছিলাম। চারপাশটা নীরব থাকায় হৃৎস্পন্দন প্রকট শোনাচ্ছিল। আমি মনে মনে ভাবছি আম্মু আব্বুকে ডাক দেব, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু কেন যেন পারছিলাম না। ভয়ে গুটিসুটি মেরে চুপ হয়ে শুয়ে রইলাম। ধীরে ধীরে শ্বাস ফেলছিলাম, যাতে ওখানে যেটা ছিল যেটা টের না পায়। ভয়ে দম বন্ধ হয়ে যাবে ভাব। এমন সময় আম্মু আব্বু একসাথেই তাদের রুম থেকে টর্চ জ্বালিয়ে বের হল। তাদের দেখে বুঝতে পারলাম আমি একা টের পাইনি, তারাও টের পেয়েছে। আমি যেন প্রাণ ফিরে পেলাম। তাদের দেখে আম্মু বলে চিৎকার করে উঠলাম। তারা আমার ডাকে সাড়া দিতেই আমি বললাম, আম্মু, আমি কিছু একটা আওয়াজ পেয়েছি। হ্যাঁ, আমরাও পেয়েছি। আম্মু, সিঁড়ির কাছ থেকে আসছিল শব্দটা। আব্বু সিঁড়ির কাছে গিয়ে দেখে একটা ব্যাগ, যেটাতে আমার কাকার কম্পিউটারের নষ্ট সিপিইউ রাখা ছিল। তাও আবার সিঁড়ির নিচে পানির মোটরের কাছে। ওটাকে কে যেন টেনে আমার রুমের প্রায় সামনে পর্যন্ত নিয়ে এসেছে। বারান্দার দরজায় একটা মোটা কার্পেট ছিল। ওটার মাঝ বরাবর কুঁচকিয়ে গেছে। আর ব্যাগটা ওই কোঁচকানো জায়গাটায় আটকে আছে। দেখে বোঝাই যায় যে এটা কোনো বিড়াল বা ইঁদুরের কাজ হতেই পারে না। তাহলে করলটা কে? আমরা চিন্তায় পড়ে গেলাম। আমি আম্মুকে ডাক দিয়ে বললাম, আম্মু, খাবার ঘর থেকে থালা বাসন পড়ার আওয়াজ পেয়েছি। ঠিক আছে, দেখছি। খাবার ঘর আমার রুমের সাথেই। আম্মু আব্বু গিয়ে দেখে কিছুই নেই। সবকিছুই ঠিক আছে। হঠাৎ কারেন্ট আসল। আব্বু আমার রুমে ড্রিম লাইটটা জ্বালিয়ে তাদের রুমে চলে গেলেন। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘটনা এখানেই শেষ না। এরপর প্রায় এমন অদ্ভুত অদ্ভুত আওয়াজ হতে থাকে ঘরের মধ্যে। বিষয়গুলো আর এড়ানো যাচ্ছিল না। তাই একজন ভালো হুজুরকে ডেকে আম্মু সবকিছু বলল। তারপর তিনি কয়েকটা তাবিজ লিখে দিয়ে গেলেন আর বললেন এগুলো প্রত্যেকটা রুমের দরজার উপরে লাগিয়ে দিতে। আর পানি পড়া দিয়ে বললেন সমস্ত ঘরে ছিটাতে। এরপর থেকে তেমন কোনো সমস্যা হয়নি। তবে আম্মু মাঝে মাঝে প্রায় অনেক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আজও দেখেন। এটার আর সমাধান হয়নি।
ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আমাদের গ্রামের নাম সিমুডাল। আমাদের বাসার কাছে বড় একটা পুরনো পুকুর আছে। লোকমুখে এই পুকুরে সম্পর্কে অনেক কিছুই শোনা যায়। যেমন অনেক আগে এই পুকুরে কারো বিয়ে উপলক্ষে সন্ধ্যায় কিছু চাওয়া হলে সকালে আসলে তা পাওয়া যেত। কিন্তু কাজ শেষ হলে তা আবার সেই জায়গামতো ফেরত দিতে হতো, না হলে তার পরিবারের সবাই কোনো না কোনোভাবে মারা যেত। এমন আরও বহু ঘটনা। সেই পুকুরটার সাথে অনেক পুরনো 2টা বটগাছ আছে। পুকুরের কাছে কেউ কোনো উদ্দেশ্য মানত করলে তা ফলে যায়, যার কারণে কেউ কেউ সেই বটগাছের নিচে মোরগ, খাসি ইত্যাদি ভোগ দিয়ে আসেন। এখন আসি মূল ঘটনায়। তখন ছিল শীতের সময়, পুকুরের ওই রাস্তাটা অনেক নিরিবিলি থাকত। সন্ধ্যাবেলায় লোক আসা যাওয়া এমনি কম করত। বাসায় তাড়াতাড়ি আসার সুবিধার্থে একদিন রাতের বেলা জ্যাঠা একা ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় জ্যাঠা বট গাছের নিচে একটি খাসির মাথা পড়ে থাকতে দেখেন। জ্যাঠা কিছু না ভেবে সেটা খাওয়ার জন্য বাসায় নিয়ে আসেন। আর তখন থেকেই শুরু হয় জ্যাঠার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা। খাসির মাথা নিয়ে ফেরার সময় জ্যাঠা দেখতে পান একটি বিড়াল বারবার তার পায়ের কাছে ঘোরাঘুরি করছে। জ্যাঠা যেহেতু সিগারেট খেতেন, তখন একটি সিগারেট জ্বালিয়ে খাওয়া শুরু করলে সেই বিড়ালটা হঠাৎ উধাও হয়ে যায়। জ্যাঠা অনেক সাহসী ছিলেন, তাই তিনি ভয় না তাড়াতাড়ি করে বাসায় চলে আসেন। আর জেঠিকে কিছু না বলে রান্না করে দিতে বলেন। তারপর রাতের বেলা জ্যাঠা সেটা তৈরি করে জেঠিকে রান্না করতে দেন। আর কিছু না জানা জেঠিও তা রান্না করে ফেলেন। তারপর জ্যাঠা 11টার দিকে রাতের খাওয়া শেষ করেন। আর তখন থেকেই শুরু হয় অস্বাভাবিক ঘটনা। খাওয়া শেষ হতে না হতেই জ্যাঠার বমি শুরু হয়। জ্যাঠা অবশ্য তা স্বাভাবিকভাবেই নেন। তবে পরের দিন থেকেই শুরু হয় প্রচণ্ড জ্বর। দিন দিন এই জ্বর বাড়তেই থাকে। কোনোভাবেই সেই জ্বর ভালো হয় না। আস্তে আস্তে জ্যাঠা চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। নানান জায়গার ডক্টর দেখানো হলেও কোনো সমাধান হয়নি, বরং জ্বর বাড়তেই থাকে। একসময় জ্যাঠা শয্যাশায়ী হয়ে যান। তখন সবাই জ্যাঠাকে কবিরাজ দেখাতে বলেন। সেই অনুযায়ী জ্যাঠাকে কবিরাজ দেখানো হয়। কবিরাজ তার জিন এর মাধ্যমে জানতে পারেন এসব জ্যাঠা বটগাছের তলা থেকে খাসির মাথা এনে খেয়েছিলেন বলেই হচ্ছে। তারপর কবিরাজ জ্যাঠাকে কিছু পানি পড়া আর তাবিজ দিয়ে যান। সেদিন রাতে জ্যাঠা স্বপ্নে দেখেন তিনি পুকুর পাড়ে গেছেন এবং কেউ একজন তাকে বলছে, তুই আমার খাবার নিয়ে ভালো করলি না, এর ফল তোকে ভোগ করতে হবে। এর মাঝেই জ্যাঠার পরিবারে সমস্যা লেগেই থাকত। আস্তে আস্তে জ্যাঠার অবস্থা এত খারাপ হয় যে জ্যাঠা তার চিন্তা শক্তি হারিয়ে ফেলেন আর জ্যাঠার মুখ দিয়ে রক্ত আসা শুরু করে। জ্যাঠার এমন অবস্থা দেখে আরও অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু জ্যাঠার কোনো পরিবর্তন হয় না। আর তার কিছুদিন পর জ্যাঠা মারা যায়। ঘটনা এখানেই শেষ নয়। জ্যাঠার মৃত্যুর পর থেকেই শুরু হয় তার পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা। এক এক করে জ্যাঠার 4টা গরু মারা যায়। এমন অবস্থা দেখে আবার কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ জেঠি আর জ্যাঠার একমাত্র ছেলে সাকিমকে, বয়স 9, তাবিজ আর কিছু পানি পড়া দিয়ে বাড়ি বন্ধ করে দিয়ে যান। আর তারপর কিছুদিন সব ঠিকঠাক যায়। এসব ঘটনার কিছুদিন পর জেঠির মামা মারা যান। সবাই সেখানে দেখতে যান। দেখার পর তারা সেই অবস্থাতে বাসায় ফিরে আসে। এর কিছুদিন পরেই জ্যাঠার ছেলে সাকিম সাপের কামড়ে মারা যায়। তবে পরবর্তীতে জানা যায় সাকিম গোসল না করে মৃতবাড়ি থেকে বাসায় ঢোকার কারণে বাসার রক্ষাকবচ নষ্ট হয়ে যায়। এসব একের পর এক হৃদয়স্পর্শী ঘটনার পর জেঠি তার বাপের বাড়ি চলে যান। আর তার কিছুদিন পর শোনা যায় কোনো এক অজ্ঞাত কারণে জেঠিও মারা গেছেন। আমার এক জেঠার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটির বিস্তারিত আমি দাদির থেকে শুনেছি। ঘটনার সময়কাল 2007 সাল। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আমি তখন দুবাইতে চাকরি করি। আমাদের ক্যাম্পটি ছিল মরুভূমির একপাশে। দিনটি ঠিক কি বার ছিল খেয়াল নেই। সেদিন আমি ডিউটি শেষ করে কি আবুধাবি শহরের একটা ব্যাংকে গিয়েছিলাম। যার মূল কারণ হচ্ছে আমি ওই দিন আমার বেতন পাই। আমি ব্যাংক থেকে সব কাজ শেষ করে রওনা দিতে দিতে একটু দেরি হয়ে যায়।
তখন বাংলাদেশের সময় আনুমানিক রাত 2টা হবে। রাত বেশি হয়ে যাওয়ায় আমি তখন ভাবতে লাগলাম, যেহেতু আজকে বেশি রাত হয়ে গেছে তাই আজকে মরুভূমির শর্টকাট রাস্তা দিয়েই যাই, তাহলে আমার পৌঁছাতে একটু তাড়াতাড়ি হবে। শেষে যেই ভাবা সেই কাজ। আমি নির্জন রাতে একা একজন রক্তমাংসে গড়া মানুষ মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছি তো যাচ্ছি। আমার সে সময় মনের মধ্যে কোনো প্রকার ভয়ভীতি কাজ করছিল না। তবে আমি হঠাৎ দেখতে পাই আমার থেকে বেশ খানিকটা দূরে লম্বা আকৃতির একজন বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছেন। তখনও আমি বিষয়টির তেমন তোয়াক্কা করিনি। আমি আমার নিজের মতো করে চুপচাপ হেঁটে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো আমার পেছন পেছন কেউ আসছে। শুধু আসছেই না, পেছন থেকে আরবিতে আমাকে ডাকছেন তিনি। আমি তখন পর্যন্ত উক্ত বিষয়টা খুব একটা আমলে নেইনি। কিন্তু তখন আমার ভুল ভাঙে যখন আমি দেখতে পাই সেই লম্বা বোরকা পরিহিত মহিলা আমার ঠিক কিছুটা সামনেই দাঁড়িয়ে আছে। আমি তখন বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারি যে নিশ্চিত এটা কোনো ভালো জিনিস না। আমি তখন মনের ভেতর সাহস সঞ্চার করে সব শক্তি দিয়ে জোরে জোরে দোয়াকালাম পড়তে থাকি আর প্রাণপণে দৌড়াতে শুরু করি। আমি যখন দৌড়াচ্ছিলাম তখন আমি দেখতে পাই সেই মহিলাটি আগুনের গোলার রূপ নিয়ে আমার পিছনে ভাসতে ভাসতে আসছে আর আরবিতে আমাকে দাঁড়াতে বলছে। আমি এতশত খেয়াল না করে নিজের মতো জোরে জোরে দোয়াদ্রুত পড়ছিলাম। আমাদের ক্যাম্পটি মরুভূমির মধ্যে হওয়ায় আমি আন্দাজ করে আমাদের সেই ক্যাম্পের দিকেই ছুটতে থাকি। একনাগারে কিছুক্ষণ দৌড়ানোর পর আমি আমাদের ক্যাম্প দেখতে পাই। আমার মনে তখন সাহস ও শক্তি সঞ্চার করে চিল্লাতে থাকি এবং ক্যাম্পে পাহারায় থাকা সিকিউরিটিদের ডাকতে থাকি। তারা আমার ডাক শুনে এগিয়ে আসে আমার কাছে। আমার সামনে আসা মাত্রই আমি তাদেরকে জিজ্ঞেস করি আমার পিছনে কেউ আছে কিনা। তারা বলল যে আমার পিছনে তো কেউ নেই। আর আমি এমন করে দৌড়াচ্ছিলাম কেন? তখন আমি আর কিছু বলতে না পেরে সেন্সলেস হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার পাশে ক্যাম্পের সকল প্রবাসীরা দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে তারা খুশি হন। বলে রাখা ভালো, আমাদের ক্যাম্পে একজন মিশরীয় প্রবাসীও ছিলেন যার নাম গনি ওসমান। তো ওই দিন তিনিও সেখানে উপস্থিত ছিলেন। জ্ঞান ফেরার পর আমি সবাইকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর গনি ওসমান ভাই সবাইকে থামিয়ে আমাকে বলেন, তোমার কপাল ভালো ছিল বলে বেঁচে গেলে আজ, না হয় আজ হয়তো তুমি মারাও যেতে পারতা। এসব বলে তিনি আমাকে কিছু সূরা পড়ে ঝাড়ফুঁক করে আবার পানি পড়া খাইয়ে দেন। তারপর আমার বেশ কিছুদিন জ্বর থাকলেও আমি সুস্থ হয়ে যাই। পরবর্তীতে আমি আবুধাবির আরও একজন হুজুরকে জানাই সবকিছু। তিনিও আমাকে কিছু আমল দেন ও তা নিয়ম মেনে পালন করতে বলেন কিছুদিন। তারপর আর আমার সাথে কিছুই হয়নি। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। জানি না কার কেমন লাগবে, তবে সে সময় আমার মানসিক অবস্থা কেমন ছিল তা শুধু আমিই জানি। বিসদ্রফ আব্বুর থেকে শোনা তার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা আমি তার মতো করেই লিখেছি। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আমাদের গ্রামের বাড়ির পশ্চিম দিকে মসজিদের বেশ খানিকটা পিছনে অবস্থিত 200 বছরের পুরনো জমিদার বাড়ি। কালের ক্রমান্বয়ে বর্তমানে এটি ভাঙ্গা বাড়ি নামে পরিচিত। কেউ কেউ আবার পুরান বাড়িও বলে থাকে। এই জমিদার বাড়িতেই বিভিন্ন সময় ঘটে থাকে অতিপ্রাকৃত ঘটনা। এবার ঈদে বাড়িতে গিয়ে আমরা ভাইবোনেরাও এমন কিছু ঘটনা ফেস করেছি। আজ সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের বাড়িতে গেলে আমরা ভাইবোনেরা ঘরে খুব কম সময় অবস্থান করি। বেশিরভাগ সময় আমরা বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, সবুজ-শ্যামল প্রকৃতি উপভোগ করি। ঈদের পরের দিন বিকেলে আমরা চাচাতো ভাইবোন ও আমার একজন ফুপ্পি মিলে বাইরে ঘুরতে বের হই। তখন ফুপ্পি বলে উঠল, এই চলো পুরান বাড়িতে যাই। আমি একটু ভেবে বললাম, কোন পুরান বাড়ি? ওই জমিদার বাড়িটা। হ্যাঁ চলো যাই। এই জমিদার বাড়িটা আমার দাদার দাদা অর্থাৎ বড়দাদার আমলে। যেহেতু জমিদার বাড়িটা এককালে আমার বড়দাদার ছিল তাই সেখানে যাওয়ার খুব আগ্রহ জন্মায় আমাদের মনে। আমরা সবাই সেই বাড়িতে গেলাম এবং বাড়িটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম। বাইরে দিয়ে তালা লাগানো এবং বাড়ির দেয়ালের উপরে একপাশে একটা সাইনবোর্ড লাগানো যেটাতে আমার দাদা
উনার বাবা, বড়দাদার নাম লেখা। তো সেই বাড়ি থেকে কিছুটা দূরত্বেই আমার এক আন্টির বাড়ি। আন্টি আমাদেরকে দেখে সেই দূর থেকেই ডাক শুরু করলেন উনার বাড়ি যাওয়ার জন্য। তখন আমি আর আমার ফুপ্পি চলে গেলাম আন্টির বাড়ি, আর আমার চাচাতো ভাইয়েরা রয়ে যায় জমিদার বাড়ির এখানে। তারা সেখানে ছবি তুলবে, তারপর আন্টির বাড়ি যাবে। আন্টির বাড়িতে বেশ কিছুক্ষণ থাকার পর হঠাৎ আমার ভাইয়েরা হন্তদন্ত হয়ে আন্টির বাড়ি আসে। দুজনেই ভয়ে প্রচণ্ড ঘামছিল। তাদের এই অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমাদের এই অবস্থা কেন? তখন তারা যা বলল তা শুনে আমি রীতিমতো অবাক। কিন্তু ফুপ্পির মাঝে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। মনে হয় যেন এসব ঘটনা শুনে সে আগে থেকেই অভ্যস্ত। আমার দুজন চাচাতো ভাই শিথিল ও মাহিন সেখানে ছবি তোলার জন্য থেকে যায়। শিথিল জমিদার বাড়ির সামনের সিঁড়িতে বসে মাহিনকে বলে তার ছবি তোলার জন্য। মাহিন যখন মোবাইলের ক্যামেরা অন করে ছবি তুলবে, ঠিক সেই সময়ই সে বাড়ির ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ পায়। একই সময়ে শিথিলও সেই আওয়াজটা পায়। কেমন একটা খচকচে আওয়াজ। আওয়াজটা শুনে দুজনের মনেই একটু ভয় জাগ্রত হয়, কারণ লোকমুখে শোনা যায় এই বাড়িতে অশরীরী টাইপ কিছু আছে। তারা এবার ভয়কে দূরে সরিয়ে মনে সাহস সঞ্চয় করল। তারপর মাহিন কিছু ছবি তুলল। এবার মাহিনকে ছবি তুলে দেওয়ার পালা। মাহিন যখন সিঁড়িতে গিয়ে বসল, তখন তারা দুইজন বাড়ির ভিতর থেকে ঝনঝনে শব্দ পেল, যেন কেউ নুপুর পরে হাঁটছে। এবার তারা রীতিমতো বেশ ভয় পেল। তবে তারা কেউই একে অপরকে শব্দের কথা বলেনি, কারণ শিথিল ভাবছে শব্দটা শুধু সেই শুনেছে। অপরদিকে মাহিনেরও একই চিন্তাধারা। কিন্তু পুনরায় যখন বাড়ির ভিতর থেকে একটা ভয়ানক আওয়াজ আসলো, তখন তারা কেউই একে অপরকে না বলে থাকতে পারল না। আর তারপরই আন্টির বাড়িতে ছুটে আসে। ঘটনাটি শুনে আমার কেন জানি এত একটা বিশ্বাস হল না। আমি হেসে বললাম, আরে শুধু শুধু ভয় পেয়েছ তোমরা। বাড়ির ভিতর কিছুই নেই। কোথা না কোথা থেকে আওয়াজ আসছে আর তারা ভয়ে মরে যাচ্ছে গি। তখন শিথিল বলল, যার সাথে ঘটে সেই বুঝে কেমন লাগে। তোমার সাথে তো ঘটেনি, তাই বুঝতে পারছ না। আচ্ছা চলো তো, এবার গিয়ে দেখি কোনো শব্দ হয় কিনা। বলেই আমরা আন্টির বাড়ি থেকে বের হয়ে জমিদার বাড়ির সামনে আসি। বেশ অনেকক্ষণ যাবৎ এর চারপাশে ঘুরলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। এবার আমি বললাম, কোথায়? কোনো শব্দই তো নেই। এবার আমার ফুপ্পি মুখ খুলল। সে বলতে লাগল, তারা কিন্তু ভুল কিছু বলেনি। এই বাড়িতে আসলেই কিছু আছে। আমি তো গ্রামে থাকি, তাই অনেক কিছুই জানতে পেরেছি এই বাড়ির ব্যাপারে। একবার এক বৃষ্টির রাতে এক লোক এই জমিদার বাড়ির এই সামনের খোলা জায়গায় আশ্রয় নেয়। এর পরের দিন সকালে সেখানেই সেই লোকের রক্তাক্ত লাশ পাওয়া যায়। এরপর থেকে তো কোনো মানুষ দিনের বেলায় এই বাড়ির সামনে আসে না গি। এবার আমি বললাম, আচ্ছা তাহলে আমরা কেন এখানে আসলাম? এখন যদি আমাদের সাথে কিছু ঘটে? আরে না, আমরা তো জমিদার বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। আর বড় কথা হল, এত কিছু শোনার পরেও আমার ভয় লাগে না। আমি প্রায়ই সহপাঠী কাউকে সাথে নিয়ে এখানে আসি গি। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগল, বিধায় আমরা বাড়িতে চলে আসি। তবে আমার মাথায় ঘুরতে লাগল বিকেলবেলার সেই ঘটনাটা। আচ্ছা শিথিল, মাহিনের সাথে কি সত্যিই এটা ঘটেছে? তাহলে আমার সাথে কেন ঘটেনি? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন আমার ইচ্ছে হয় আরেকবার সেই জমিদার বাড়ির সামনে যাওয়ার। পরের দিন বিকেলে চাচাতো ভাইয়েরা সাফ মানা করে দেয়, তারা আর সেখানে যাবে না। তখন ফুপ্পিকে সাথে নিয়েই গেলাম। এবার আমি ভাবলাম, আচ্ছা গতকাল তো আমি সিঁড়িতে উঠিনি, খালি চারপাশ দিয়েই ঘুরেছিলাম। আজকে না হয় সিঁড়িতে উঠে দেখি কি হয়। ফুপ্পিকে সিঁড়িতে উঠার কথা বললে প্রথমে মানা করলেও পরবর্তীতে রাজি হয়। আমরা সিঁড়ি দিয়ে উঠে সামনের খোলা জায়গায় যাই। হঠাৎ আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপল। আমি গিয়ে তালা লাগানো দরজায় ধাক্কাতে থাকলাম আর বলতে লাগলাম, বাড়িতে কি কেউ আছেন? থাকলে সারা দিন আমাদেরকে দেখা দিন গি। এভাবে কয়েকবার একই কথা বললাম, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসেনি। আমি এবার ফুপ্পিকে বললাম, দেখছ, কোনো আওয়াজই তো আসল না। ওরা শুধু শুধু ভয় পেল। ফুপ্পি আর কিছু বলল না।
আমরা এবার সেখান থেকে চলে আসব। ঠিক তখনই বজ্রপাতের মতো উচ্চস্বরের শব্দ হল। বাহিরে কাঠফাটা রোদ, আশেপাশেও কেউ নেই, এমন শব্দ ভিতর ছাড়া আর কোথা থেকে আসবে? আমি বেশ চমকে উঠলাম। আবারও শুনতে পেলাম ভিতর থেকে আসা কিছু শব্দ। হ্যাঁ, আমার চাচাতো ভাইয়েরা ঠিক বলেছিল। তারা যেমন শব্দের কথা বলেছিল ঠিক একই শব্দ আমি আর ফুপ্পি শুনতে পেলাম। এবার আমরা দুইজনই বেশ ভয় পেয়ে যখন দৌড়ে সিঁড়ি দিয়ে নামছিলাম তখন হঠাৎ করে বাইরের দেয়ালের উপর থেকে সাইনবোর্ডটা নিচে পড়ে গেল। একটুর জন্য আমাদের মাথার উপর পড়েনি। এটা দেখে আমরা এক দৌড়ে সেখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে একবার ভাবলাম কাউকে বলবো না, কিন্তু পরক্ষণেই ভাবলাম না থাক বলেই দিই। তারপর ঘটনাটা সবার সাথে শেয়ার করলাম। এটা শুনে আব্বু বলল, তোমরা সেখানে আর কোনোদিন যেও না। ভাগ্য ভালো যে আজ বেঁচে গেছ। সেই বাড়িতেই জিনদের বসবাস। তারা সেখানে মানুষের আনাগোনা এত পছন্দ করে না গি। এটা শুনে আমি বেশ ভয় পাই, সাথে আমার ফুপ্পিও ভয় পায়। কারণ সে প্রায়ই সেখানে যায়। আমাদের সাথে যে খারাপ কিছু ঘটেনি তার জন্য আমরা দুইজনই সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করি। আর এই ঘটনাটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল।